নাজিরাবাদে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সরাসরি এই মুহূর্তে আপনাদের সেখানে নিয়ে যাব। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। ঝিলম, একদম মিনিট চারেক আগে অধীর রঞ্জন চৌধুরী তিনি এই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তার সঙ্গে কর্মী সমর্থকরা আসছেন। প্রায় 300 মিটার তিনি হেঁটে এলেন এবং দেখতে পাচ্ছে যেখানে ব্যারিকেড করা আছে, যার পরে যেতে দেওয়া হবে না, সেই জায়গাটায় তিনি দাঁড়িয়ে আছেন। আমার সহকর্মী পার্থপ্রতিম রায় ক্যামেরায় সেই দৃশ্য দেখাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী তিনি এসছেন এবং এসছেন সোজা নিজের চোখে ঘটনাস্থল দেখতে। পুলিশের সঙ্গে তিনি কথা বলছেন, পুরো জায়গাটা বোঝার কি কোথায় কি পরিস্থিতি সেই জায়গাটা, অর্থাৎ যেখানে এই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সেই ঘটনাস্থল, সেই জায়গাটায় যেখানে ব্যারিকেড আটকে দেওয়া হয়েছে সেই জায়গাটায় তিনি দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে তার যারা দলীয় সমর্থক আছে তাদের সঙ্গে কথা বলে পুরো জায়গাটা বোঝার চেষ্টা করছেন। এবং আমরা দেখলাম মিনিট 5 আগে তিনি আসেন এবং আসার পরে গাড়ি থেকে নেমে কর্মী সমর্থকদের নিয়ে হেঁটে হেঁটে আসেন। আমরা জানি এই জায়গাটা 28 জানুয়ারি থেকে BNSS 163 ধারা করা আছে এবং তারপরেও এই পরিস্থিতি এখানে তিনি দেখতে এসছেন এবং তিনি আসার পথে যেই জায়গাটায় ব্যারিকেড করা হয়েছে, যার পরে যা যেতে দেওয়া হবে না, সেই জায়গাটায় তিনি দাঁড়িয়ে পড়েছেন এবং দাঁড়িয়ে এই যে ঘটনাস্থল পুরো জায়গাটা বোঝার চেষ্টা করছেন। তার যা সহকারী রয়েছে তারা বোঝাচ্ছেন, পুরো দলের যারা অন্যান্য নেতৃত্ব তারা বোঝাচ্ছেন যে ঘটনাটা কি হয়েছিল এবং কোন কোন জায়গায় অগ্নিদগ্ধ হয়েছিল। পুরোটা দেখতে পাচ্ছে আমার সহকর্মী পার্থপ্রতিম রায় সেই দৃশ্য দেখাচ্ছে। একেবারে ধন্যবাদ ঝিলম তোমাকে। BNSS এর 163 ধারা যেহেতু লাগু রয়েছে, ঠিক যেখানে ব্যারিকেড করা হয়েছে সেই পর্যন্ত এলেন অধীর রঞ্জন চৌধুরী এবং কি ঘটনা ঘটেছিল তা বোঝার চেষ্টা করছেন। মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে গতকালই বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 ঘন্টার বৈঠক থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে অত্যন্ত উদ্ধত আচরণ তার সঙ্গে করা হয়েছে, অপমানিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির দালাল বলে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। আর এর মধ্যেই আপনারা দেখেছেন গতকাল একেবারে সকাল থেকে বঙ্গভবন এবং একাধিক জায়গা যেখানে পশ্চিমবঙ্গ থেকে SIR-এ হয়রানি হয়েছে যে সমস্ত মানুষ যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা যেখানে রয়েছেন সেখানে দিল্লি পুলিশের অতি সক্রিয়তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 3টে তাদের নিয়ে সাংবাদিক বৈঠক করবেন এমনটা বলেছিলেন। আর ইতিমধ্যেই তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু উপস্থিত হচ্ছেন চাণক্যপুরীতে। সরাসরি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, এই মুহূর্তে ঠিক কি চলছে? দেখো, এই মুহূর্তে SIR-এর কারণে যারা মারা গেছেন তাদের পরিবার পরিজনরা যারা দিল্লিতে এসছেন তারা উপস্থিত হয়েছেন এই সাংবাদিক বৈঠকে এবং তাদের হাতে হাতে আমরা পোস্টার দেখতে পাচ্ছি, নানা রকম প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি এবং তাদের নিয়েই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পরেই সাংবাদিক বৈঠক করবেন। এবং তুমি জানো যে কালকে নির্বাচন কমিশনের সঙ্গে যে বৈঠক, সে বৈঠক পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং বৈঠকের মাঝপথ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসেন। একটা তীব্র বাদানুবাদ দুপক্ষের তরফ থেকে শুরু হয়, ফলে বোঝা যায় যে সংঘাতের আবহ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছেছিলেন সেই সংঘাত পুরোদস্তুর জারি রয়েছে এবং সেই সংঘাতের আবহে আজকে আবার আরেকটি সাংবাদিক বৈঠক তিনি করছেন এবং তার মূল লক্ষ্যই হচ্ছে দেশের রাজধানী থেকে গোটা দেশের মানুষকে এটা জানান দেওয়া যে আমাদের রাজ্যের সাধারণ মানুষের প্রতি বা ভোটারদের প্রতি কী ধরনের অন্যায় বা অবিচার করা হচ্ছে সেই বার্তাটা গোটা দেশের সামনে তুলে ধরা। এবং সেই কারণেই স্বজন হারানো পরিজনদের এখানে আনা হয়েছে এবং তারা তাদের অভিজ্ঞতার কথা সাংবাদিকদের সামনে বলবেন এবং মুখ্যমন্ত্রীও এখান থেকে তার প্রয়োজনীয় বার্তা দেবেন। এবং একটু আগেই আমি তোমাকে জানিয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে সুপ্রিম কোর্টে সবকিছু ঠিকঠাক থাকলে শুনানিতে তিনি উপস্থিত থাকবেন, কারণ নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র তাকে দেওয়া হয়েছে। ফলে VVIP হিসাবে তার সুপ্রিম কোর্টে যেতে কোনো বাধা নেই। সেই সঙ্গে তিনি যে মামলাটা করেছেন জাতীয় নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে, সেই মামলা সুপ্রিম কোর্টের তালিকায় আগামীকাল নথিভুক্ত হয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে SIR নিয়ে মামলা হয়েছে, সেই মামলা শুনানি চলছে, আগামীকাল শুনানি রয়েছে। ফলে মনে করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা যে মামলা, সেই মামলাটি কালকে তৃণমূলের যে মূল মামলা তার সঙ্গে ক্লাব করা হতে পারে এবং সব কিছু ঠিকঠাক থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাধারণ মানুষ হিসাবে সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন, কারণ তার সওয়ালে কোনো বাধা নেই। যেহেতু একদিকে তালিকায় নথিভুক্ত হয়েছে, তিনি ছাড়পত্র পেয়ে গেছে নিরাপত্তা সংক্রান্ত সুপ্রিম কোর্টে, ফলে নজিরবিহীনভাবে কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যেতে পারে। ফলে একদিকে আইনি চাপ বাড়ানো, অন্যদিকে এই সমস্ত স্বজন হারানোদের দিল্লিতে এনে তাদের দিয়ে সাংবাদিকদের সামনে হাজির করিয়ে
চাপ তৈরি করা এবং সেটাই সেই বার্তাটাই পৌঁছে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য। এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠকটি শুরু হবে। ইতিমধ্যেই যারা এশিয়ারের কারণে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সকলেই উপস্থিত হয়ে গেছেন এবং তুমি দেখতে পাচ্ছ তাদের হাতে হাতে প্রতিবাদের পোস্টারগুলো রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে পৌঁছে গেছেন, তিনি তাদের সঙ্গে দেখাও করলেন। আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে তিনি সেই সাংবাদিক বৈঠক শুরু করবেন। একেবারে কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠক শুরু হবে। গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন, যার পাল্টা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কথাই শুনেছেন। তবে তৃণমূল নেতারা খোলাখুলি নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে অপমানজনক শব্দ ব্যবহার করেছেন। নির্বাচনী আধিকারিকদের হুমকি দেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। অন্যদিকে গতকালই মোহাম্মদ সেলিম কিন্তু স্পষ্ট করে দিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনো জোট হচ্ছে না এবং সেক্ষেত্রে তারা গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই বছরের ফেব্রুয়ারি 1 বছর ধরে কংগ্রেসের প্রতিক্রিয়ার জন্য, কংগ্রেসের অবস্থান স্পষ্ট করার জন্য অপেক্ষা করেছিলেন। 31শে জানুয়ারি পর্যন্ত তারা সেই সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আর সেই কারণে কংগ্রেসের সঙ্গে কোনো জোট হচ্ছে না এমনটাই বলছেন মোহাম্মদ সেলিম। আর কি বলছেন দেখুন। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তার সঙ্গে আমরা কথা বলবো যে নির্বাচন তো প্রায় এসে গেল, আপনারাও নিশ্চয়ই আপনাদের রণকৌশল সাজাচ্ছেন। 2021 আপনারা কংগ্রেসের সঙ্গে গেছিলেন, কংগ্রেসের সঙ্গে এবার আপনাদের অবস্থান কি? হ্যাঁ, এটাই বলছি। তাহলে আমরা গত পুজোর পর থেকেই বাম ফ্রন্টের যারা শরিক তাদের সঙ্গে আলোচনা করছি। 4 দফা আলোচনা হয়ে গেছে, এবার একটা ফাইনাল স্টেজে আছে। এবং সেখানে দাঁড়িয়ে, কারণ অন্য কারোর সঙ্গে কথা বলার আগে তো আগে নিজের ঘর গোছাতে হয়। তাহলে সিপিআইএম, তারপরে বামফ্রন্ট, তারপরে এটা বামফ্রন্টের সিদ্ধান্ত অনুযায়ী বামফ্রন্টের বাইরে যে বাম দলগুলো আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করছি। সবটা আলোচনা সম্পূর্ণ হয়নি, কারণ এই আলোচনাগুলো আমি করছি না। আমরা সিপিআইএমের লিবারেশনের সঙ্গে কথা বলেছি এবং তারা একমত, তারা বামফ্রন্টে থাকবেন না, কিন্তু বামফ্রন্টের সহযোগী হিসেবে আমাদের সমর্থনে, এবং তারা আমাদের সমর্থন করবেন। আমরা একসঙ্গে এই বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য লড়ব। আসনটা নিয়ে 2-1 দিনের মধ্যে আমরা বসলে, এরপরে যেদিন বসবো আমরা সেদিন ফাইনাল হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না বাম শরিকদের সঙ্গে হচ্ছে, তা বাম শরিক বাইরে যারা আছে তাদের সঙ্গে করতে পারবো না, এই জন্যই আটকে আছে। এরপরে বামের বাইরে যে অংশ আছে তার মধ্যে ইতিমধ্যে আইএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তারাও নীতিগতভাবে সম্মত হয়েছে যে বামদের সঙ্গেই লড়বে তারা। এবং তাদের সঙ্গে এটাও আমরা বলেছি যে আর কে আসবে না আসবে এটা কোনো শর্ত থাকবে না। বামফ্রন্টের শরিকদের যেরকম বলেছি, আইএসএফকে সেরকম বলেছি, আইএসএফও সেরকম বলেছে যে কে আসবে না আসবে তার সঙ্গে আমাদের এরকম কোনো নিঃশর্ত হবে, শুধু ইস্যু ভিত্তিতে, বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান থেকে। এরপরে কংগ্রেস। এবার কংগ্রেসের মুশকিল হচ্ছে, এখনও পর্যন্ত আমাদের যা খবর আছে, বিভিন্ন দল, যে ছোটো ছোটো দল আছে তারাও চিঠি লিখেছে বামফ্রন্টের চেয়ারম্যানকে, আলোচনা শুরু হয়েছে বা শুরু হয়নি, হবে। তো কংগ্রেস দলের দিক থেকে কোনো কিছু বলা হয়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।